মানুষের মন জয় করতে হবে। আপনারা মনে করবেন না যে এই নির্বাচন আওয়ামী লীগ নয় খুব সহজ নির্বাচন হয়ে যাবে। বিএনপির বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি নারী নির্যাতনের অভিযোগ আমরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পাচ্ছি। সেখানে এই যে পরিবর্তনের প্রত্যাশা, বিএনপি আসলে কতটুকু পূরণ করতে পারবে মানুষের, বা করতে পেরেছে? গত 10 মাসে আমি যেটা লক্ষ্য করেছি যে বিএনপি কিন্তু কোনো একটি ঘটনাতেও তার দায় এড়াবার চেষ্টা করেনি। তারা ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে প্রায় 3000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা একটা ডিনায়াল সিনড্রোম দেখতাম যে যাই হোক, ওবায়দুল কাদের সাহেব বলতেন অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের ছদ্মবেশে এসে বিএনপির লোকজন করেছে। এই ধরনের কোনো কথা আমরা 10 মাসে বিএনপির নেতাদের কাছ থেকে শুনি নাই। অর্থাৎ যেই জায়গাগুলোতে তাদের ব্যবস্থা নেওয়া সম্ভব তাদের পক্ষে তারা নিয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের নেতাকর্মীরা নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে। চাঁদাবাজি তো একটা ফৌজদারি অপরাধ। তো লোকাল পুলিশ কি করছে, লোকাল প্রশাসন কি করছে, সরকার কি করছে? আমি যদি বলি যে সরকার এক ধরনের পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে বিষয়গুলোতে, সো দ্যাট বিএনপিকে যতটা সম্ভব মেলাইন করা যায়। হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা যদি সেটিকে না বুঝে কাজটি করতে থাকে, এটার ফল বিএনপিকে সার্টেনলি ভোটের মাঠে ভোগ করতে হবে। হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বিএনপি নেতাকর্মীরা যদি মানুষের মন জয় করতে না পারে, যেটা তারেক রহমান সাহেব বারবার বলছেন তার স্পিচগুলোতে, যে মানুষের মন জয় করতে হবে। আপনারা মনে করবেন না যে এই নির্বাচন আওয়ামী লীগ নয় খুব সহজ নির্বাচন হয়ে যাবে। ইভেন আমার তো মনে আছে ব্রাহ্মণবাড়িয়াতে উনি যখন স্কাইপে যুক্ত হয়েছেন 5ই অগস্টের পরে, ব্রাহ্মণবাড়িয়ার একেবারে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীরা ছিল সেই মিটিংয়ে। উনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন হবে কঠিনতম নির্বাচন। সো যার যার এলাকায় আপনি কিন্তু বিএনপি, আপনি কিন্তু তারেক রহমান, সুতরাং আপনার আচরণের উপর নির্ভর করবে বিএনপির আগামীতে দেশ পরিচালনার দায়িত্বে যেতে পারবে কি পারবে না। এখন একেবারে সেন্ট্রাল থেকে টপ লিডারশিপ থেকে যা যা করা দরকার বিএনপি করেছে। তারপরে যদি নেতাকর্মীরা সেটা পুরোপুরি ফলো করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সরকার কেন সেটা করছে না? এক, এনসিসির বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। এনসিসির গঠনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং 3 বাহিনী প্রধানকে রাখার কথা ছিল, হয়তো সেটা বাদ গেছে। এই যে একটা কমিটি গঠিত হলো, এই কমিটিটা কার কাছে জবাব দেবে? এই কমিটিটাতে জবাবদিহিতা থাকতে হবে। প্রধান বিচারপতি এটার পার্ট, কার কাছে যাবে? এবং আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, তাতে কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে এই হাউস থেকে পাশ হয়ে আসতে পারবে? এটা একটা অসম্ভব কথা না? ডেফিনেটলি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাদেরকে বলে যে এখানে বিরোধিতা করাটা বিরোধী দলের এক রকমের রাজনীতির অংশ। সুতরাং কোনো ডিসিশন এইখান থেকে বের হয়ে আসতে পারবে মনে হয় না। আর উচ্চ কক্ষের ব্যাপারে আমি একটু বলি, পিআর পদ্ধতিতে কেন বিএনপি রাজি হচ্ছে না। উচ্চ কক্ষে কাদের যাওয়ার কথা? উচ্চ কক্ষে কিন্তু কোনো পলিটিক্যাল কর্মীর যাওয়ার বা নেতার যাওয়ার কথা না। উচ্চ কক্ষে যাবে সমাজের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী এবং সেই শ্রেণীর মানুষ যারা দেশকে কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু সেটা ভোটের মাধ্যমে তাদের পক্ষে আসা সম্ভব না। সো তারা যদি বিএনপি নমিনেটেডও হয়, তারা তো তাদের সেই স্বাধীন সত্তা রেখেই কাজ করবেন বলে আমরা আশা করি। সেই কারণেই তো উচ্চকক্ষ।